বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও পাকিস্তানের পর এবার আরেকটি দেশে জ্বলে উঠেছে বিপ্লবের আগুন। মানুষ রাস্তায় নেমে এসেছে, শুরু হয়েছে ব্যাপক বিক্ষোভ। যেন মানুষের সহ্যের বাঁধ ভেঙে গেছে। তারা আর স্বৈরশাসন মেনে নিতে রাজি নয়। নিজেদের দাবি ও ক্ষোভ তারা প্রকাশ করতে শুরু করেছে। না, এখানে যুক্তরাষ্ট্রের কথা বলা হচ্ছে না। যদিও সেখানে আইস ও ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ চলছে, তবে আমরা যে স্বৈরশাসকের কথা বলছি তিনি অন্য একজন। আমরা কথা বলছি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিষয়ে। তিনি নিজের দেশের জনগণের আন্দোলন দমন করতে গিয়ে রক্তাক্ত দমনপীড়ন চালাচ্ছেন। ধর্মের নামে ইরানে শাসন করা এই ক্ষমতাধর গোষ্ঠীর কাছে নিজের দেশের মানুষকে হত্যা করাও যেন কোনো পাপ নয়। গণগ্রেপ্তার, অগ্নিসংযোগ এবং ইন্টারনেট বন্ধের মাধ্যমে ইরানের পরিস্থিতি এখন ভয়াবহ রূপ নিয়েছে। পুলিশের সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত 500-র বেশি বিক্ষোভকারী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। অন্যদিকে ইরান সরকার দাবি করেছে যে 100-র বেশি নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছে। এই দাবি আংশিক সত্য হলেও এটি স্পষ্ট ইরান এমন এক অরাজক পরিস্থিতির মুখোমুখি যা আগে কখনো দেখা যায়নি। এই সুযোগ হাতছাড়া করতে চায় না যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, যারা বহুদিন ধরেই ইরানে সরকার পরিবর্তনের সুযোগ খুঁজছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ফার্সি ভাষায় বিক্ষোভকারীদের সমর্থনে বার্তা দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনকি সামরিক হস্তক্ষেপের হুমকিও দিয়েছেন। তবে ইরান ভেনেজুয়েলা নয়, রাতারাতি সরকার ফেলে দেওয়া যাবে। ফলে ইরান এখন দুই ফ্রন্টে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। একদিকে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ডের হুমকি, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি। গত বছরই ইরান প্রমাণ করেছে ইসরায়েল হোক বা মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি, কোনোটি ইরানি ক্ষেপণাস্ত্রের আওতার বাইরে নয়। এখন প্রশ্ন উঠছে, এই গণঅভ্যুত্থান কি সত্যি সরকার পরিবর্তন ঘটাতে পারবে? আর যদি পারে, তবে কি তা আরও বড় ভূরাজনৈতিক সংকটের জন্ম দেবে? ইরানের মতো দেশে ক্ষমতার পরিবর্তন হলে পুরো মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি ওলটপালট হয়ে যাবে। তাই আজকের এই বিশ্লেষণে আমাদের বুঝতে হবে কেন লাখো মানুষ রাস্তায় নেমেছে, কি তাদের দাবি, কেন সরকার এই বিক্ষোভের জবাব দিচ্ছে গণহত্যার মাধ্যমে, এবং এই আন্দোলন আদৌ কি কোনো বিদেশি ষড়যন্ত্রের ফল। 2 সপ্তাহের মধ্যেই এই আন্দোলন বড় শহরের বাজার ছাড়িয়ে ইরানের প্রত্যন্ত অঞ্চলেও ছড়িয়ে পড়েছে। এটি আর কেবল শহুরে আন্দোলন নয়, প্রায় পুরো দেশই এখন উত্তাল। সরকার শুরুতে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছিল। মাসিক ভাতা দেওয়ার ঘোষণাও আসে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। 1 দশকেরও বেশি সময় ধরে মানুষ 40% বেশি মুদ্রাস্ফীতি সহ্য করে আসছে। পশ্চিমা নিষেধাজ্ঞা সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। অথচ সরকার সমস্যা সমাধানের পরিবর্তে মনোযোগ দিয়েছে দমননীতি, নৈতিক পুলিশিং ও পারমাণবিক কর্মসূচিতে। এই ক্ষোভ কোনো একক সিদ্ধান্তের বিরুদ্ধে নয়, এটি পুরো শাসন ব্যবস্থার বিরুদ্ধে। কয়েক ডলার ভাতা দিয়ে এই আগুন নেভানো সম্ভব নয়। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রকাশ্যে বক্তব্য দিতে শুরু করে। এতে সরকার আন্দোলনকে বিদেশি ষড়যন্ত্র আখ্যা দিয়ে দমন করার অজুহাত পেয়ে যায়। বিক্ষোভকারীদের আমেরিকার দালাল বলে চিহ্নিত করা হয়। দমনপীড়নে শত শত মানুষ নিহত হয়। মানবাধিকার সংগঠনগুলোর মতে প্রকৃত মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে। ইন্টারনেট সংযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করা হয়েছে, এমনকি স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট বন্ধেরও চেষ্টা চালানো হয়েছে। কিন্তু সত্য চাপা রাখা যায়নি। ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ছে সারা বিশ্বে। ইরানের ইতিহাসে আগেও বহু আন্দোলন দমন করা হয়েছে, 1999, 2009, 2019 ও 2022 সালে। তবে এবারের আন্দোলন ভিন্ন, কারণ এটি শুরু হয়েছে বাজার থেকে ইরানের অর্থনীতির মেরুদণ্ড। 79 সালের বিপ্লবও ঠিক এখান থেকেই শুরু হয়েছিল। এই আন্দোলন কেবল রাজনৈতিক অধিকারের জন্য নয়, এটি জীবনের দাবিতে পরিচালিত এক সংগ্রাম। ক্ষুধার্ত মানুষকে ভয় দেখিয়ে ঘরে ফেরানো যায় না। মুদ্রার পতন কিংবা লাগামহীন মুদ্রাস্ফীতি কোনো জাদু বলে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এই আন্দোলন ঘিরে অনেক ইরানির মনে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ নিয়ে প্রত্যাশাও তৈরি হয়েছে। তারা ভেনেজুয়েলার উদাহরণ দেখেছে।
কিন্তু সমস্যা হল ইরানে এমন কোনো বড় রাজনৈতিক শক্তি নেই যারা প্রকাশ্যে মার্কিনপন্থী। অনেক ইরানি যেমন খামেনির শাসনকে ঘৃণা করে, তেমনি যুক্তরাষ্ট্রকেও গভীরভাবে অবিশ্বাস করে। ফলে যুক্তরাষ্ট্রের জন্য এখানে হস্তক্ষেপ আরও জটিল হয়ে পড়ে। ইরানের চোখে এই গল্পে দুই খলনায়ক, একটি খামেনির শাসন, অন্যটি যুক্তরাষ্ট্র। 1953 সালে যুক্তরাষ্ট্র অপারেশন অ্যাজাক্সের মাধ্যমে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেককে উৎখাত করে। এরপর আসে শাহের শাসন, তারপর 1979 সালের বিপ্লব। কিন্তু সেই বিপ্লবের পরিণতিতেই জন্ম নেয় ধর্মীয় স্বৈরতন্ত্র। আজ ইরানে নির্বাচন অনুষ্ঠিত হয়, কিন্তু প্রকৃত অর্থে গণতন্ত্র নেই। নারী অধিকার, সংবাদ মাধ্যমের স্বাধীনতা সবকিছুই প্রায় বিলুপ্ত। পারমাণবিক অস্ত্রের পেছনে ছুটতে গিয়ে অর্থনীতি প্রায় ধ্বংস হয়ে গেছে। এখন প্রশ্ন, এরপর কি? যুক্তরাষ্ট্র কি হস্তক্ষেপ করবে? করলে কতটা? ইরানের পরিণতি কি ভেনেজুয়েলার মতো হবে, নাকি ইরাকের মতো? যাই হোক, একটি বিষয় নিশ্চিত, খামেনির শাসন আজ ইতিহাসের সবচেয়ে নাজুক অবস্থানে দাঁড়িয়ে। মানুষ প্রকাশ্যে রাজতন্ত্রপন্থী স্লোগানও দিচ্ছে। তবে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আন্দোলনের সঙ্গে সঙ্গে দমনপীড়নও তীব্র হয়, ইতিহাস তার সাক্ষী। আজ হাজার হাজার মানুষ গ্রেপ্তার, শত শত মানুষ নিহত। সরকার বিক্ষোভকারীদের সন্ত্রাসী ও বিদেশি এজেন্ট হিসেবে চিহ্নিত করছে। সামনে আরও কঠিন সময় অপেক্ষা করছে। সবচেয়ে বড় আশঙ্কা, এই অস্থিরতার সুযোগ নিয়ে যুক্তরাষ্ট্র যেন আবার মুক্তির নামে লুটতরাজ না চালায়। ইরাক, লিবিয়া ও সিরিয়ার অভিজ্ঞতা আমাদের সামনে রয়েছে। ইরানের জনগণকে তাই সতর্ক থাকতে হবে দুই শত্রুর বিরুদ্ধেই, ধর্মীয় স্বৈরতন্ত্র এবং নতুন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। আশা একটাই, ইরানে একদিন সত্যিকারের গণতন্ত্র ফিরে আসবে, আর নিরীহ মানুষের রক্তপাত বন্ধ হবে। এই আন্দোলন কি ইতিহাস বদলাবে, নাকি আরও রক্ত ঝরাবে? আপনার মতামত কি? কমেন্টে লিখুন। ভিডিওটি শেয়ার করুন। আর এমন গভীর বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।